আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে ব্লগটা শুরু হয়েছে আমি রাত থেকে। তো আজকে হচ্ছে গরুর পায়া রান্না করব। তো পায়া রান্না করার জন্য আমি মশলাটা সব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। আর পায়াতে একটু বেশি করে পেঁয়াজ, রসুন আর আদা দিতে হয়, যেহেতু পায়াটা একদম বেশি করে সিদ্ধ করতে হয়। আমি প্রতিবার দেখা যায় গরুর পায়া রান্না করি প্রেশার কুকারে। আজকেও কিন্তু প্রেশার কুকারেই আমি মশলা দিয়ে, একটু গরম মশলা দিয়ে পায়াটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি পায়াটা একটু ডিফারেন্টভাবে রান্না করছি, এভাবে কিন্তু আগে রান্না করা হয়নি। আমি আগে পায়াটা হচ্ছে মশলা দিয়ে, একটু গরম মশলা দিয়ে, হলুদ দিয়ে প্রেশার কুকারে ভালো করে এটা নরম করে সিদ্ধ করে নিয়েছি। এরপর মশলাটা ভালো করে কষিয়ে আমি পায়াটা হচ্ছে এখানে ঢেলে দিয়েছি। এরপর গরম পানি দিয়ে দিয়েছি। আমরা কিন্তু পায়াটা একটু পাতলা ঝোল করে খাই কাঁচামরিচ দিয়ে। অনেকে দেখা যায় লাল মরিচের গুঁড়া দিয়েও রান্না করে, তবে আমরা কিন্তু লাল মরিচের গুঁড়া দিয়ে পায়াটা খাই না। এভাবেই কিন্তু পাতলা ঝোল দিয়ে একটু কাঁচামরিচ ফালি করে দিয়ে মশলা দিয়ে পাতলা ঝোলটাই কিন্তু মজা লাগে। আমাদের চট্টগ্রামে দেখা যায় মেজবানির সময় একটা পায়ার ঝোল করে, এটাই কিন্তু সেম এভাবেই করে, এত বেশি মজা লাগে এই পাতলা ঝোলটা। এই যে দেখেন, আমি কিন্তু রান্না করার সাথে সাথে প্লেটে নিয়ে নিয়েছি। শুধু পায়া দিয়ে এই সালাদ দিয়ে ভাত খাবো, আর কিছুই খাবো না। দেখা যায় পায়া রান্না করলে না আর কিছু খাওয়া যায় না, শুধু ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিয়ে পায়াটা আমি এমনিতেই সুদা খাই। তো এটা হচ্ছে পরের দিন আমি রাতে হচ্ছে একটা অরেঞ্জ পাউন্ড কেক বানিয়েছি। কয়েকদিন আগেও একটা বানিয়েছি। এটা বানার সাথে সাথে গরম গরম যখন খেয়েছে নুসাইবা আব্বুর নাকি তেমন ভালো লাগে নাই। আর কেক দেখা যায় একটু ঠান্ডা হলেই মজা, গরম গরম কেকটা তেমন বেশি ভালো লাগে না। তো ওনার কথা মতো আমি রাতেই কেকটা বানিয়েছি, যাতে সকালে যেহেতু তাসিদ দোহা স্কুলে যাবে, ওরাও যাওয়ার সময় খেয়ে যাবে, আমরাও সকালে চায়ের সাথে খাবো। তো অরেঞ্জ কেকটা দেখা যায় সবাই এত বেশি পছন্দ করে। আসলে নুসাইবা আব্বুকে সব ধরনের কেকই কিন্তু টেস্ট করে বাসায় বানায়, তো উনি বিশেষ করে অরেঞ্জ কেকটা অনেক বেশি পছন্দ করে। এটা কিন্তু পছন্দ করার মতো কেক, এত বেশি মজা, যেহেতু অরেঞ্জ জুস দিয়েই কিন্তু কেকটা বানিয়ে থাকি আমি। এত বেশি অরেঞ্জের একটা ফ্লেভার আসে, অনেক বেশি মজা। আমার মনে হয় সব ধরনের কেকের চেয়েই কিন্তু এটা বেস্ট একটা কেক। তো সকালে বেশি কিছু খাইনি, আমি চা বানিয়েছি। এটা হচ্ছে তাসিদ দোহাকে স্কুলে দিয়ে আসার পর আমি আর নুসাইবা আব্বু মিলে চা খেয়েছি কেক দিয়ে, আর কিছুই খাইনি। সকালে দেখা যায় নাস্তা করতে একটু দেরি হয়। তো এখন যাচ্ছি হচ্ছে আমি, আমার শাশুড়ি, নুসাইবা আব্বু, আমার ননদের ওখানে সাতকানিয়াতে। তো কয়েকদিন আগে, আজকে মানে এই ভিডিওটা যেদিন করেছি এর 2-3 দিন আগে আর কি, আমার ননদের অনেক বড় একটা বিপদ গিয়েছে, যেটা বলার বাহিরে। আল্লাহকে যে বাঁচিয়ে রেখেছে এটাই কিন্তু শুকরিয়া আদায় করি। এই ঘটনাটা ঘটার পর আমার ননদ কিন্তু অনেক বেশি ঘাবড়িয়ে গিয়েছে বা অনেক বেশি কান্নাও করেছে। এরকম একটা বিপদ আসবে মানে জীবনে কল্পনাও করেনি। তো আমিও অনেক বেশি খারাপ লেগেছে ওকে আমি সান্ত্বনা দিচ্ছি যে জিনিসপত্র গেছে তো গেছে, এগুলো তো টাকা দিলে আবার আসবে, যে ও নিজে যে বেঁচে আছে এরকম একটা দুর্ঘটনার মধ্যে, সেটাই কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য বলছিলাম। তো বিপদটা হওয়ার সাথে সাথেই কিন্তু নুসরা আব্বু বোনের কাছে চলে গিয়েছে সাতকানিয়াতে দেখার জন্য কি হয়েছে, কীরকম হয়েছে। তো উনি আবার রাতেই চলে এসেছিল, যেহেতু ওনার একটা জরুরি কাজ ছিল। তো এটা হচ্ছে এই 3 দিন পর আর কি ঘটনাটা যেদিন হয়েছে, 3 দিন পর। আমি, আমার শাশুড়ি তো মানছেই না, ওনার একমাত্র মেয়ে, তার মধ্যে এত বড় বিপদ, যেহেতু মায়ের মন মানার কথাও না। তো নুসাইবা আব্বু বললো আমি আর আমার শাশুড়ি যাতে গিয়ে ওকে একটু দেখে আসি। তো আমরা কেরানীহাট আসলাম। আমার শাশুড়ি তো বাস চড়তে পারে না। আমার শাশুড়ি কিন্তু গত 1 সপ্তাহ কি 10 দিন আগে এসেছে সাতকানিয়া থেকে। তো এখন হচ্ছে আবারও চলে যাচ্ছে মেয়েকে দেখার জন্য, যেহেতু উনি বাস চড়তে পারে না। আমরা সিএনজি নিয়ে এসেছি। আর কেরানীহাট থেকে আমার ননদের জন্য বাজার সদাই নিয়ে এসেছি, চালের বস্তা, এরপর মুদির বাজার, মাছ, মুরগি এসব নিয়েছে ওর ভাই। আর আমরা আসছি কিন্তু আমার ননদ জানেও না, ওর হচ্ছে বিপদের মধ্যে এত বড় বিপদ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ওর মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে, তো ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না। ওর যাকে ফোন দিই, যে ফোন করে ওদের খোঁজখবর নিচ্ছে আর কি। তো আমার ননদের বিপদ হচ্ছে, এটা হচ্ছে ওর রান্নাঘর, সিঁড়ির নিচে। ওর রান্নাঘর হচ্ছে এমনিতে বাহিরে আছে, গ্রামে যেরকম বাহিরে রান্নাঘর থাকে, এটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে ওর সুবিধের জন্য ও সিঁড়ির নিচে কী করেছে, এখানে ওর রান্নাঘরটা বানিয়েছে। এখানে গ্যাসের চুলা ছিল, রান্নাঘরে যা যা প্রয়োজনীয় জিনিস থাকতো এগুলো সব ছিল আর কি। তো ওর গ্যাসের সিলিন্ডার শেষ হওয়ার পর ও কী করেছে, আমার ননদের জামাই তো সৌদি আরবে থাকে, বাইরে থাকে, ও একাই বাজার সদাই করে বাচ্চাদের নিয়ে। আমার ননদের 3টা মেয়ে, তো মেয়েদেরকে নিয়ে ও কিন্তু বাজার সদাই করে ওখানেই থাকে। তো
তো ও গ্যাসের সিলিন্ডারটা যখন নতুন এনেছে এটা মনে হয় লিক হয়েছিল, লাগানোর পর একটা লিক হয়েছে, এরকম একটা গন্ধ আসে। অনেক সময় দেখা যায় আমরাও গ্যাসের সিলিন্ডার যখন দিয়ে অনেক সময় দেখা যায় গ্যাসের একটু গন্ধ বেশি হয়। তো ও কী করেছে, এটা তো প্রায় সময় ও লাগায় বা ব্যবহার করছে, উপরে একটা ভারী কিছু দিলে মনে হয় চলবে এরকম মনে করেছে আর কি। তো উপরে ভারী একটা জিনিস দিয়েছে, ইট বা উতা যেটাই বলে, শিলপাটার উতা যেটা দিয়েছে আর কি। যখন চুলা দিয়েছে সাথে সাথে কিন্তু আগুন ধরে গিয়েছে গ্যাসটা লিক করার পর। আর ওর রান্নাঘরটা এরকমই, সিঁড়ির নিচে যেহেতু ওখানে কোনো জানলা ছিল না, কোনো ভেন্টিলেট ছিল না, মানে গ্যাসের যে একটা আবহাওয়া থাকলে অনেক সময় লিক করলে বাতাস ঢুকলে এটা ছড়িয়ে যায়, বের হয়ে যায়। ওর হচ্ছে একদম অন্ধকার ছিল, তার মধ্যে হচ্ছে জানলা না থাকার কারণে গ্যাসটা জমে গিয়ে লিক হওয়ার পর পুরা রান্নাঘরে আগুন ধরে গিয়েছে। ও কিন্তু আমার ননদ কিন্তু অনেক বেশি স্ট্রং, ও নিজে নিজে চেষ্টা করেছে আগুনটা নেভানোর জন্যে, সাথে সাথে নাকি পানি দিয়ে ঢেলে দিয়েছে, আবার নিভেও গিয়েছিল। আবার যেহেতু গ্যাস এটা কিন্তু আবার সাথে সাথে জ্বলে উঠেছে। ও হাতও একটু পোড়া খেয়েছে, ছেঁকা খেয়েছে আর কি। ও চেষ্টা করেছে কিন্তু পারেনি। তো যেহেতু গ্রামে আশেপাশে প্রতিবেশীরা এসে সবাই আগুন নিভিয়েছে, তবে ওর রান্নাঘরে সব জিনিসপত্র একটু নষ্ট হয়ে গিয়েছে, চুলা নষ্ট হয়ে গিয়েছে, এরপর ভাতের আলমারি ছিল কাঠের, এটা নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, জিনিসপত্র সব পুড়ে গিয়েছে আর কি, রান্নাঘরে যা যা ছিল। তবে ওর বেশিরভাগ জিনিসপত্র কিন্তু ওর রুমের মধ্যেই ছিল আর কি। আর রান্নাঘরে যে টুকিটাকি প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সবগুলাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো সেই কারণে হচ্ছে ওর জন্য বাজার সদাই নিয়ে গিয়েছি আমরা কিন্তু বাচ্চাদেরকে রেখে গিয়েছি অরিনের বাসায়, তো কাউকে নিয়ে যাইনি, শুধুমাত্র তাওরাতকে নিয়ে গিয়েছি। তো আমার শাশুড়ি হচ্ছে ওখানে থেকে গিয়েছে, আমরা গিয়েছি প্রায় 2টা বেজে গিয়েছে, আমরা ওকে বলিও নাই। দুপুরে রান্নাবান্না করেছে, এরপর আমরা দুপুরে খেয়ে সাথে সাথে বের হয়ে আসলাম, যেহেতু বাচ্চাদেরকে রেখে গিয়েছি আমি। তো আমারও যেহেতু নুসাইবা অসুস্থ, নুসাইবাকে একা রেখে কোথাও যাওয়া আমার কিন্তু সম্ভব না, আমি যাইও না। আমার শাশুড়ি থাকলে বা নুসাইবার আব্বু বাসায় থাকলে আমি একটু অরিনের বাসায় যাই বা কাজে একটু বের হই, এই অবস্থা। আমি আমার ননদের ওখান থেকে ভাত খাওয়ার সাথে সাথে বের হয়ে গিয়েছি। এরপর হোটেলে নুসাইবা আব্বু বললো একটু সকাল থেকে চা খাইনি, আমি তো দিনে 2-3 বার চা খাই, দুপুরে একটু খাই। তো নুসাইবা আব্বু আবার আমাকে হোটেলে চা খাওয়ালো, দুইজনে আবার চলে আসলাম। তো রাতে হচ্ছে আমার অর্ডারের কাজ আছে, পরের দিন ডেলিভারি দিতে হবে, তো সেই কারণে আমি এসে রান্না করতে হবে, তেমন রান্না করা ছিল না। দুপুরে বাচ্চারা তো অরিনের বাসায় খেয়েছে, তো আমি শর্টকাটে ডিম বোনা করেছি, বাচ্চারা এই ডিম বোনা দিয়ে কিন্তু রাতের ভাতটা খেয়ে নিয়েছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। আর পরের দিন যেহেতু আমি বেকিংয়ের কাজটা করি, অর্ডার নিয়ে, পরের দিন আমার অর্ডার আছে, তো কাস্টমারকে যেহেতু আমি ওয়াদা দিয়েছি পরের দিন ডেলিভারি করব, তো পরের দিনেই ডেলিভারি করতে হবে। তো কালকে হচ্ছে আমার বেশ অনেকগুলো কেকের অর্ডার আছে, তার মধ্যে 3টা ছিল অরেঞ্জ পাউন্ড কেক, যেটা আমার সবাই অনেক বেশি পছন্দ করছেন, আমার হাতের অরেঞ্জ কেকটা। তো দেখেন আমি যখন ডিমগুলো বিট করব, বিটার মেশিনটা আমার হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে, মোটরটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, একটু চলে একটু বন্ধ হয়ে যায়। তো আমার মাথায় তো হাত, এখন বাজে প্রায় রাত 1টার মতো বাজে, আমি রাতেই কিন্তু কেকগুলো রেডি করি বাচ্চারা সবাই ঘুমিয়ে গেলে। সরি, একটা না, এটা 11:30টার দিকে আমি যখন কেকটা বানাচ্ছিলাম। তো আবার অরিনকে ফোন দিয়েছি যে অরিন, যেহেতু আমার বাসার পাশে অরিন আছে আর ওর তো বিটার মেশিন আছে, ও যেহেতু আগে বেকিংয়ের কাজটা করতো, ওর সব কিছুই আছে, ওর অনেকগুলো জিনিস কিন্তু আমিও ইউজ করছি এখন বর্তমানে। তো আবার তাসিদুহাকে পাঠিয়ে ওর বিটার মেশিনটা নিয়ে আসলাম, এটা দিয়েই কিন্তু আমার এখন হাতের কাজটা শেষ করতে হবে, যেহেতু পরের দিন অর্ডার আছে আর একটা নতুন কিনবো। তো দেখেন বিপদ আসলেই কিন্তু সব দিক দিয়ে আসে, আমার বোন যদি পাশে না থাকতো বা ওর বিটার মেশিনটা যদি না থাকতো আমার কিন্তু সব জিনিসপত্র নষ্ট হয়ে যেত, যেহেতু আমি অর্ধেক বিট করেছি, বিট করার মাঝখানেই নষ্ট হয়ে গিয়েছে, এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। আর আমি হচ্ছে চুলার মধ্যেও কেক বানাই না, আমি সবসময় ওভেনের মধ্যে বানাই, এই জন্যই কিন্তু আমি আমার ভাই বোনদের পাশেই কিন্তু আমার বাসাটা নিয়েছি। দেখা যায় আমার বাচ্চা যেহেতু অসুস্থ, নুসাইবা অসুস্থ, আর বিপদ আপদ, বাচ্চারা ছোটো, বিপদ আপদ তো সবসময় থাকে, নুসাইবার আব্বু একজন, তো সেই কারণে হচ্ছে আমি সব সময় যাতে আমার ভাই বোনকে পাশে পাই, কাছে পাই, সেই কারণে ওদের পাশেই কিন্তু বাসাটা নিয়েছি। আর কয়েকদিন আগেও নুসাইবা অনেক বেশি অসুস্থ ছিলেন, আপনারা দেখেছেন, তখনও কিন্তু ফাহিমকে নিয়েই কিন্তু আমরা ক্লিনিকে গিয়েছি, যেহেতু নুসাইবার আব্বু এরকম মানসিকতার মধ্যে ছিল না, বাচ্চারা অসুস্থ দেখে, নুসাইবার অবস্থা দেখে, তো উনি হাঁটার অবস্থায় ছিল না, এরকম হয়েছিল। তো ফাহিমকে নিয়ে আমরা ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো আমার অল্প কথায় কিন্তু ব্লগের সব কিছু দেখানো যায় না বা শেয়ারও করা যায় না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।